সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 11তম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এই পর্বের শুরুতে আমরা দেখি আচ্ছা শুরুতে কি হয় সেটা না হয় পরেই দেখবো। তার আগে গাইস, তুমি আমাকে একটা কথা বলো, তোমার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যেখানে তুমি সব কিছুই ঠিকঠাকভাবে করেছো কিন্তু তারপরেও পুরো পৃথিবীটা তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে তুমি জানো তুমি সঠিক কিন্তু সেটা প্রমাণ করার কোনো উপায় তোমার কাছে নেই, যেখানে তোমার সবচেয়ে কাছের মানুষটাও তোমার পাশে নেই? আর গাইস, এই পর্বতে ঠিক এরকমই কিছু হতে চলেছে, তাই এখনই রেডি হয়ে বসে পড়ো। যাই হোক, শুরুতে আমরা দেখি নাহিদুর মেয়ে মিনসে দেখে তার বাবা তাকে একটি সুন্দর ব্যালের ড্রেস দিয়েছে, যেটা দেখে মিনসে খুশি হওয়ার বদলে পুরাই আপসেট হয়ে যায়, কারণ তার বাবা জানতো না যে তার মেয়ে ব্যালে ছেড়ে দিয়েছে। কিন্তু নাহিদু জানায়, আরে তোমার তো কপাল ভালো যেটা পেয়েছো, তোমার বয়সে আমার তো বাবাই ছিল না। যাই হোক, এরপরে মিনসে দেয়ালে রং করে, সাথে নাহিদুও রয়েছে। তো গাইস, মিনসে সেই রং করার ফাঁকে তার মনের ভিতরের কথাটা অবশেষে বলেই দেয় যে মা, আমি যতই চেষ্টা করি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, প্র্যাকটিস করি, ক্লাস করি, কিন্তু আগের সে ভালো হচ্ছে না এই ব্যালে ডান্স করে, তাহলে এত কিছু করে লাভ কি বলো আমায়? তো নাহিদু ওর মেয়ের মুখে এরকম কথা শুনে একটু থামে আর বলে, মিনসে দেখো, উন্নতি কখনো সোজা রেখায় হয় না, এটা একটা সিঁড়ির মতো। মানে তুমি কিছুক্ষণ একই জায়গায় থাকো, তারপর হঠাৎ এক লাফে উঠে যাও, কিন্তু দেয়ালে মাথা লাগলেই তার মানে এই না যে তুমি থেমে গেছো, মানে হলো পরের সিঁড়িটা আসতে একটু সময় লাগছে। তখন এই কথা শুনে মিনসে তো অবাক, আরে আমার মা এসব কি বলছে, এবং জিজ্ঞেস করে, মা এটা কে শিখিয়েছিল তোমাকে? এতে নাহিদু একটু হেসে বলে, কে আবার? আমার বাবা। আর গাইজ, তখনই আমরা নাহিদুর ফ্ল্যাশব্যাকে চলে আসি, মানে 1990 সালে, যেখানে আমাদের ছোট্ট নাহিদু বাবার হাত ধরে একটা ফেন্সিং ক্লাবে ঢুকছে আর তার বাবা নাহিদুর হাতে সোর্ড তুলে দেয়। তবে গাইজ, সে তখন এতটাই ছোট ছিল যে ফেন্সিং এর যে সোর্ডটা তার হাতে অনেক ভারী লাগছে, কিন্তু তবুও সে ধরে রেখেছে। বাবা পাশে বসে ধীরে ধীরে বোঝাচ্ছেন কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে তলোয়ার ধরতে হয়, কিভাবে সামনে এগোতে হয়। আর গাইস, সেই মুহূর্তটা নাহিদুর চোখে তখন একটা ঝলক, মানে নতুন কিছু পাওয়ার আনন্দ। তবে এই দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি ফেন্সিং নাহিদুর জন্য শুধু একটা খেলা নয়, বরং এটা বাবার সাথে তার সম্পর্কের একটা অংশ। বাবার কথা, বাবার হাসি, বাবার পাশে থাকার অনুভূতি, সবকিছু এই একটা তলোয়ারের সাথে জড়িয়ে আছে। আর এই ফ্ল্যাশব্যাক থেকে আমরা চলে আসি 1999 সালে এশিয়ান গেমসের ফাইনালে। এখানে স্টেজে ইউরিম নাহিদু মুখোমুখি দাঁড়িয়ে আছে, গ্যালারি ভর্তি মানুষ, ক্যামেরা, মিডিয়া, পুরো দেশ তাকিয়ে আছে ওদের দিকে যে কে জিতবে। দুটো মেয়ে, দুটো স্বপ্ন। নাহিদুর জন্য এই গোল্ড মেডেলটা মানে মৃত বাবার কাছে দেওয়া কথা রাখা। তো একদিন বাবা হাসপাতালের বিছানায় শুয়ে সেই কথাটাই বলেছিলেন যেটা সেদিন নাহিদুর মা তার মেয়েকে বলেছিল, যে এটা একটা সিঁড়ির মতো, মানে তুমি কিছুক্ষণ একই জায়গায় থাকো, তারপর হঠাৎ এক লাফে উঠে যাও, কিন্তু দেয়ালে মাথা লাগলেই তার মানে এই না যে তুমি থেমে গেছো, মানে হলো পরের সিঁড়িটা আসতে একটু সময় লাগছে। তাই আমি বলি কি, নাহিদু তুই অবশ্যই পারবি। এবং গাইজ, সেই পারবি কথাটাই আজকে নাহিদুর এই তলোয়ার বা সোর্ড। আর ইউরিমের জন্য এটা ছিল পরিবারের জন্য বেঁচে থাকার লড়াই। গরিব পরিবার, বাবার কষ্ট, সংসারের চাপ, সবকিছু বহন করে সে এতদিন এই একটা মুহূর্তের জন্য দৌড়েছে। যাই হোক, তখন ম্যাচ শুরু হয়। গ্যালারিতে দাঁড়িয়ে ইজিন নিউজ কভার করছে, মানে রিপোর্টার হিসেবে এই প্রথম বড় অ্যাসাইনমেন্ট পেয়েছে সে। এদিকে স্কোর যাচ্ছে আসছে, ইউরিম 3-1 এগিয়ে যায়। এতে আমাদের নাহিদু পিছিয়ে পড়ে, কিন্তু সে থামে না। মাথায় ঘুরছে বাবার সেই কথা, হাসপাতালের সেই দিনগুলো, ফেন্সিং ক্লাবের প্রথম দিন যেখানে কোচ তাকে কত কথাই না বলেছে যে নাহিদু তোমার দ্বারা হবে না, কিন্তু গাইস নাহিদু বলেছে আমি পারবো, আমাকে যে পারতেই হবে। এমনকি জাতীয় দল থেকে বাদ পড়ার অপমান সহ্য করেছে সে, আর এত কিছু পেরিয়ে এখানে পৌঁছে গেছে। তো এভাবে ম্যাচ তো সামনে এগোয় এবং টান টান উত্তেজনা। তখন 12-14 ইউরিম এগিয়ে যায়, আর একটা মাত্র পয়েন্ট দরকার তার জিততে, মানে 15 হলে উইন। কিন্তু গাইস, তখনই একটা ঘটনা ঘটে, মানে নাহিদু ওই সব কিছু ভেবে ভেবে এতটাই কনফিডেন্ট ফিরে পায় যে তাকে বোধহয় আর থামানো যাবে না। ব্যাস তখনই ইউরিমের তলোয়ার যায় ভেঙে। ইউরিম তো অবাক, আরে এটা কি হলো, শালি আমার সোরটাই ভেঙে দিল, এখন আমি কিতা করবো, দাঁড়াইতেছি। এই বলে সে অন্য একটা সোর্ড নিয়ে চলে আসে। কিন্তু গাইস, ইউরিমের মনে যে ভয় বা ছোট্ট ফাটলটা ধরেছে সেটা আর কোনোভাবেই ভরাট হয় না। আর আমাদের চালাক নাহিদু সেই সুযোগটাই কাজে লাগায় এবং ম্যাচটা জিতে যায়। মানে ইউরিম 14 আর নাহিদু 15, ফলে নাহিদু পেয়ে যায় গোল্ড মেডেল। নাহিদু তখন চিৎকার করে ওঠে, হাত তোলে, মাস্ক খুলে, পুরো গ্যালারি মুহূর্তের জন্য থমকে যায়।
গ্যালারিতে এক কোণে দাঁড়িয়ে রয়েছে ইজিন, তার চোখে পানি। সে জানে নাহিদু কতটা পথ পেরিয়ে এই মুহূর্তে এসেছে এবং সে নিজেও এসেছে এই কষ্টের পথ পেরিয়ে। তবে দুজনের কষ্টের গল্প আলাদা হলেও কিন্তু এই মুহূর্তে দুজন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নাহিদু গ্যালারির দিকে তাকিয়ে ইজিনকে দেখে। আর গাইস, এই দৃশ্যটা হতে পারে কয়েক সেকেন্ডের, কোনো কথা নেই, তবে এই কয়েক সেকেন্ডে চোখে চোখে অনেক কিছুই বলা হয়ে যায়। কিন্তু এরপরে সেই খুশিটা আর বেশিক্ষণ থাকে না, কারণ ইউরিম রেফারিকে বলে, স্যার আপনি তো ব্যাট কল দিয়েছেন, আমি নাহিদুকে আগে টাচ করেছি, তাই ম্যাচ তো আমার জেতার কথা, ও জিতলো কিভাবে? কিন্তু কোচ জানায়, নো নো নো, আমি ভুল দেখিনি এবং নাহিদুই চ্যাম্পিয়ন, আর আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, ওকে। এতে ইউরিম পুরাই ভেঙে পড়ে আর ভাবে, বাবা মা, আমি তোমাদের কষ্টের মূল্য দিতে পারলাম না, আমি যে হেরে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু গাইস, এদিকে আবার মিডিয়া নড়ে সরে বসে, কারণ গাইস আমরা জানি মিডিয়া সবসময় ভুল জিনিসকে টার্গেট করে সামনে এগোতে চায়। তবে নাহিদুর মা তার মেয়ে চ্যাম্পিয়ন হওয়াতে খুশি তো হয়, কিন্তু নিউজ কোম্পানির ওনার ওই ইউরিমের হারার যে ব্যাপারটা আছে সেটাকে ইস্যু বানিয়ে দেয়। তবে এখানে উল্লেখ্য, নাহিদু যে তার মেয়ে এটা এখানে কেউ জানেই না। কিন্তু গাইস, এদিকে প্রেস কনফারেন্সে যা হয় সেটা দেখলে তুমি হয়তো নিজের রাগ আর কন্ট্রোলই করতে পারবে না। তো সেখানে নাহিদু, ইউরিম আর কোচ আসেন। তখন সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ছে নাহিদুর দিকে। তারা বলেন, ম্যাচের ফলাফল কি কারচুপি করা? রেফারিকে কি টাকা দেওয়া হয়েছে? কোচ কি আগে থেকে রেফারিকে চিনতেন? তার মানে তো নাহিদু এই মেডেলটা চুরি করেছে। এই ম্যাচ তো ইউরিমের জেতার কথা। এমনকি তখনই ইউরিমও বলে দেয় যে হ্যাঁ, আমি এই ম্যাচ জিতেছি, কারণ নাহিদুর আগে আমি তাকে টাচ করেছি। মানে গেছে এইখানে হয় কি, সবাই খালি ইউরিমের পক্ষেই কথা বলে, ফলে নাহিদু এইবার কি বলবে বুঝতেই পারছে না। কারণ দেখো, সবে মাত্র সে সোনার মেডেল জিতেছে, সবে মাত্র বাবার কাছে দেওয়া কথা রেখেছে, আর এখন এই মানুষগুলো তাকে প্রশ্ন করছে সে চুরি করেছে কি না। তাই নাহিদু এগুলো সহ্য করতে না পেরে মেডেলটা টেবিলে রেখে উঠে চলে যায়। তো ভিতরে গিয়ে নাহিদু তো চলে যাবে, আর তখনই ইউরিম এসে বলে, নাহিদু, ওই মেডেল তোমাকে একটুও মানায় না, কারণ আমি তোমাকে আগে টাচ করেছি, তাই এই ম্যাচ আমার জেতার কথা। নাহিদু বলে, ইউরিম, সবাই বলছে আমি মেডেল চুরি করেছি, কিন্তু আমি বলছি তুমি আমার স্বপ্ন চুরি করেছো, যেই স্বপ্ন আমি রোজ দেখতাম, তুমি আজকে সেটাই আমার থেকে চুরি করে নিলে। এতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ সরে না, কেউ কাঁদে না, কিন্তু দুজনের চোখেই এমন একটা কষ্ট আছে যেটা দেখে কাউকে সহজে ভিলেনও বলা যায় না। যাই হোক, এরপর কোচ ইয়াং এসে শেষমেশ দুজনকে সরিয়ে দেন। তবে নাহিদু চলে যাওয়ার আগে তিনি বলেন, আমি কি তোমায় এসব শিখিয়েছি? কিন্তু নাহিদু বলে, তুই শালা হারামি, আমারে কিচ্ছু শিখাস নাই। তো এদিকে ম্যাচ শেষ করে সবাই যখন একাডেমিতে ফেরে, তখন ইজিন এসে শুধু নাহিদুকেই খুঁজতে লাগে, কিন্তু তারা দেখা পায় না। অন্যদিকে নাহিদু একা রাস্তায় বসে রয়েছে, তার মাথার ভিতর ঘুরছে সেই প্রেস কনফারেন্সের প্রশ্নগুলো, মিডিয়ার চিৎকার আর ইউরিমের কথা। এতে করে সে এতটাই ভেঙে পড়ে যে বাধ্য হয়ে সে একটা ফার্মেসিতে ঢোকে ওষুধ কেনার জন্য। কিন্তু সেখানে টিভি চলছে, আর সেই টিভিতে তার মা, বিখ্যাত নিউজ অ্যাঙ্কার, বড় মুখ করে বলছেন যে নাহিদুর এই মেডেলটা আসলে চুরি করা। মানে গাইস, আমি এটা বুঝি না, নিজের মা ভাই এরকম হয় কেমনে, যে মেয়ের কষ্ট, আবেগ, অনুভূতি কোনোটাই বুঝে না। তবে হ্যাঁ, সব মায়ে যে এরকম তেমনটা কিন্তু না। যাই হোক, নিজের মা জাতীয় সম্প্রচারে নিজের মেয়ের বিরুদ্ধে বলছে, যেটা নাহিদুর মোটেও সহ্য হয় না। তাই সে কিছু না বলে ওষুধ না নিয়েই চলে আসে। এদিকে ইউবিএস নিউজ রুমে ইজিন তার সিনিয়র সহকর্মীর সাথে তর্ক করছে। সে বলছে, আমরা সত্যটা না দেখে একটা মিথ্যে গল্প ছড়াচ্ছি। রেফারি তার সিদ্ধান্তে একদম ঠিক ছিল, ভিডিও চেক করেও কিছু প্রমাণিত হয়নি, তাহলে আমরা কারচুপির গল্প কিভাবে চালাই বলেন আমাকে। কিন্তু সিনিয়র মানে জুন হায়ক তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি যেহেতু ব্যক্তিগতভাবে নাহিদুকে চেনো, তাই তুমি তার পক্ষেই কথা বলছো, কিন্তু মনে রেখো এটা সাংবাদিকতা না। আর ইজিন এই কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে সে কিছু একটা করার সিদ্ধান্ত করেই ফেলে, যেটা মূলত আমরা পরের পর্বে জানতে পারবো। যাই হোক, এদিকে একা হাঁটতে হাঁটতে হঠাৎ নাহিদু বুঝতে পারে, আচ্ছা কি ব্যাপার, আমার ফোন কই? আর তখন তার মনে পড়ে সে তার ফোন ওই ফার্মেসিতে রেখে এসেছে। আর তখনই সে ওই ফার্মেসিতে কল করে, কিন্তু ফোন ধরে ইজিন, কারণ সে নিউজ রুম থেকে বেরিয়ে ঘুরে ঘুরে নাহিদুকেই খুঁজতেছিল, এবং এখন নাহিদুর থেকে অ্যাড্রেস নিয়ে সে তার কাছে চলে আসে। এরপরে দুজনের দেখা হয়, সাথে নাহিদু তার ফোন নিয়ে নেয়। তো গাইস, ইজিন এখানে বলার চেষ্টা করে, জাতীয় দল থেকে হঠাৎ এভাবে চলে আসা তোমার মোটেও কিন্তু ঠিক হয়নি, এটা একটা বড় সমস্যা হবে। কিন্তু নাহিদু তার কথায় পাত্তা না দিয়ে যেতে লাগে। পিছনে পিছনে আবার ইজিনও আসতেছে। তার দেখে নাহিদু বলে, আমি বলেছি আমার পিছু না আসতে, তাহলে কেন আসতেছো তুমি? ইজিন বলে, নাহিদু তোমাকে যে ফিরতেই হবে। নাহিদু বলে, কেন ফিরবো আমি ইজিন? যাতে আবার প্রশ্ন শুনতে হয়, যাতে আবার মানুষ বলুক আমি চুরি করেছি ইউরিমের মেডেল।
এবং কথায় কথায় নাহিদু এবার একটা ইন্টারেস্টিং কিছু করে, সেটা হচ্ছে সে ফেন্সিংয়ের পজিশন নেয়, সাথে ইজিনকে ইউরিমের জায়গায় দাঁড় করিয়ে বারবার দেখায় আর বলে এই গতিতে গেলে আমি আগে ছিলাম, এই অ্যাঙ্গেলে গেলে আমিও। তাহলে ইজিন আমাকে বলো ইরিম তাহলে কিভাবে আমার আগে টাচ করতে পারে? তুমি কি জানো একজন ফেন্সার সবসময় জানে সে আগে ছিল কি না। শরীর কখনো মিথ্যা বলে না ইজিন, আমি জানতাম আমি আগে তাকে টাচ করেছি এবং আমি উইন হয়েছি, আর এই কথাটাই আমি কাউকেই বোঝাতে পারছি না। তো ইজিন তার এই কাজকর্ম দেখে, বোঝে আর বলে নাহিদু আমি জানতাম তুমি ঠিক ছিলে। আর গাইস এই কথাটুকু শোনার জন্য নাহিদু সারাটা দিন অপেক্ষা করেছিল, কিন্তু তবুও সে যেতে লাগে। আসলে ভাই মাইয়া মানুষ মানেই ঘাড়তারা, তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভাই তোমরা কেউ মাইয়াগো লগে লাইক বারে যাইও না। তারা যদি বলে হ্যাঁ তাহলে তুমি ওই হ্যাঁই কইবা, ভুলেও আবার না কইতে যাইও না, তাইলে ভাই তোমার যে কি হাল হইব ওটা আমি নিজেও জানি না, তাই ভেরি কেয়ারফুল। যাই হোক ইজিন তাকে থামিয়ে বলে নাহিদু যেও না প্লিজ। আচ্ছা তোমার কি মনে আছে আমি একদিন তোমাকে বলেছিলাম ফেন্সিংয়ে তুমি হেরে গেলে আমি যা চাইবো তুমি তা দিবে, আর আজকে আমি সেটাই চাই যে তুমি ফিরে এসো, আর এটাই তোমার কাছে আমার চাওয়া। সো প্লিজ নাহিদু ফিরে এসো। তো গাইস তোমার কি মনে হয় নাহিদু কি ফিরবে ইজেনের এমন রিকোয়েস্টে? কমেন্টে জানিয়ে দিও। যাই হোক ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।